বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনের ফলাফল কেবল একটি ক্ষমতার পরিবর্তন নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কাঠামোতে এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন এবং কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে চলেছেন। তবে এর চেয়েও বড় বিস্ময়কর ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার বয়স। 60 বছর বয়সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম রেকর্ড বইয়ে তুলছেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক ব্যতিক্রমী ঘটনা, যেখানে সাধারণত সরকার প্রধানরা তাদের 50-এর কোঠায় বা তারও আগে ক্ষমতায় আসীন হয়েছেন। তবে বয়স তাকে প্রবীণত্বের তকমা দিলেও তারুণ্যের আকাঙ্ক্ষা ধারণে তিনি যে সমসাময়িক যে কোনো নেতার চেয়ে অগ্রগামী তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায়। তারেক রহমানের 60 বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে দেশের রাজনৈতিক ও গবেষণামূলক মহলে ব্যাপক বিশ্লেষণ চলছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মদ যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 46 বছর। শেখ মুজিবুর রহমান 1972 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল 52 বছর। পরবর্তীতে 90-এর দশকে সংসদীয় গণতন্ত্র ফেরার পর বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল 46 বছর। অন্যদিকে শেখ হাসিনা 1996 সালে প্রথমবারের মতো যখন ক্ষমতায় আসেন তখন তার বয়স ছিল 49 বছর। সেই তুলনায় তারেক রহমানের 60 বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হওয়াকে বিশ্লেষকরা দেখছেন এক পরিণত রাজনৈতিক প্রজ্ঞার অভিষেক হিসেবে। তারা বলছেন, যেখানে তার পূর্বসূরীরা তুলনামূলক কম বয়সে ক্ষমতার কেন্দ্রে আসীন হয়েছিলেন, সেখানে তারেক রহমান দীর্ঘ সংগ্রাম, কারাবরণ এবং নির্বাসীর জীবনের এক বিশাল অভিজ্ঞতার ঝুলি নিয়ে ক্ষমতায় আসছেন। এই দীর্ঘ সময় তাকে কেবল ধৈর্যশীলই করেনি, বরং তাকে দিয়েছে গভীরতর রাজনৈতিক অন্তর্দৃষ্টি, যা তাকে দেশের বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রীর আসনে বসিয়েও তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায় 60 বছর বা তার বেশি বয়সে সরকার প্রধান হওয়া অত্যন্ত সাধারণ ও ইতিবাচক একটি চর্চা। আধুনিক গণতন্ত্রের মানদণ্ডে বয়সের চেয়ে অভিজ্ঞতাকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথমবার 2014 সালে ক্ষমতায় আসেন তখন তার বয়স ছিল 63 বছর। একইভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন 78 বছর বয়সে এবং ডোনাল্ড ট্রাম্প 70 বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এমনকি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলোতেও দেখা গেছে প্রবীণ নেতারাই তাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই 60 বছর বয়স আসলে কোনো সীমাবদ্ধতা নয়, বরং একটি অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতা আনার জন্য এটি সবচেয়ে উপযুক্ত বয়স। তিনি এমন এক সময় দায়িত্ব নিচ্ছেন যখন তার মাঝে তারুণ্যের উদ্ভাবনী শক্তি এবং প্রবীণের দূরদর্শিতা, দুইটি গুণেরই এক অপূর্ব সমন্বয় ঘটেছে। এই বয়স তাকে আবেগের ঊর্ধ্বে উঠে বিচার বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা দিয়েছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। বয়সের বিচারে তিনি প্রবীণতম হলেও বাংলাদেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক সংশ্লিষ্টদের কাছে তারেক রহমান এখন সবচেয়ে স্মার্ট, তরুণ হৃদয়ের এবং প্রযুক্তি বান্ধব নেতা হিসেবে সমাদৃত। এই বৈপরীত্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন, তারেক রহমান তার 60 বছর বয়সকে কেবল একটি সংখ্যায় সীমাবদ্ধ রেখেছেন, কিন্তু তার কর্মপরিকল্পনা ও চিন্তাধারায় রয়েছে একবিংশ শতাব্দীর আধুনিকতা। বিগত কয়েক বছর প্রবাসে থাকা অবস্থায় তিনি যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তৃণমূলের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং দলের নীতি নির্ধারণী বিষয়ে আধুনিক তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটিয়েছেন, তা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। তরুণরা তাকে কেবল একজন নেতা হিসেবে নয়, বরং একজন আইকন হিসেবে দেখছে, কারণ তিনি 5G প্রযুক্তি, ফ্রিল্যান্সিংয়ের প্রসার এবং চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে যে স্বপ্ন দেখান
তা দেশের লাখ লাখ বেকার শিক্ষিত যুবকের মনে আশার আলো জ্বালিয়েছে। তারেক রহমানের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তার মার্জিত বাচনভঙ্গি এবং উপস্থাপনা তাকে একজন কর্পোরেট লিডার বা আধুনিক স্টেটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা সাধারণত বাংলাদেশের গতানুগতিক রাজনীতিতে দেখা যায় না। দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে থাকতে বাধ্য হলেও আধুনিক তথ্য প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তিনি এক মুহূর্তের জন্য দেশের মাটি ও মানুষের থেকে বিচ্ছিন্ন হননি। তিনি প্রবাসে থেকেও দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন, এমনকি প্রতিটি পাড়া মহল্লার খবরাখবর নখদর্পণে রাখতেন। দেশের কোথাও কোনো সাধারণ মানুষ কষ্টে থাকলে বা কোনো অন্যায়ের শিকার হলে সেই সমস্যার সমাধান এবং মানুষের কল্যাণে কী করা যায় তা নিয়ে দিক নির্দেশনা দিতেন। তার এই যে বিরামহীন কর্মস্পৃহা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূলকে পরিচালনা করার দক্ষতা, তা আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। মূলত তারুণ্যদীপ্ত ভাবনা আর অভিজ্ঞতাপুষ্ট নির্ধারণের এক চমৎকার সংমিশ্রণই হল আমাদের নেতা তারেক রহমান। রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করেন তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি হল তার আধুনিক চিন্তাধারা, যা বয়সের সীমানাকে জয় করেছে। তিনি যখন কৃষকদের জন্য স্মার্ট এগ্রিকালচার বা শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ ও প্রযুক্তিগত প্রশিক্ষণের কথা বলেন, তখন দেশের তরুণ সমাজ তার মধ্যে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায়। বিশ্লেষকরা মনে করেন বিএনপিকে একটি অ্যানালগ ঘরানার দল থেকে ডিজিটাল ও আধুনিক সংগঠনে রূপান্তর করার একক কৃতিত্ব তারেক রহমানের। নির্বাচনে জয়লাভের পর তাকে নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, তার মূলে রয়েছে তার এই স্মার্ট ইমেজ। তিনি বয়সে প্রবীণ হলেও তার কর্মস্পৃহা ও ভবিষ্যৎমুখী পরিকল্পনা তাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে তরুণ ভাবনার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকদের মতে এই আধুনিকতাই তাকে দেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, যা ভোট বিপ্লবের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তারেক রহমান কেবল একজন প্রধানমন্ত্রী নন, বরং তিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের এক রূপকার হিসেবে আবির্ভূত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কিন্তু 60 বছর বয়সে এসে তারেক রহমান যে ধরনের সংযম, সহনশীলতা এবং প্রতিপক্ষের প্রতি যে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্য দেখিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, বিশ্ব রাজনীতিতে 60 বছর বয়সে কোনো নেতার সরকার প্রধান হওয়াকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হয়, কারণ এটা এমন এক বয়স যখন মানুষের মধ্যে আবেগের চেয়ে প্রজ্ঞা এবং হঠকারিতার চেয়ে স্থিতিশীলতা বেশি কাজ করে। তিনি যেভাবে তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন এবং একই সাথে অভিজ্ঞতার আলোকে রাষ্ট্র পরিচালনার রোডম্যাপ সাজিয়েছেন, তাকে একজন আধুনিক ও দূরদর্শী স্টেটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই স্মার্ট স্টেটসম্যান ইমেজই মূলত তাকে সাধারণ ভোটার এবং বিশেষ করে শিক্ষিত সুশীল সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তারেক রহমানের দেশে ফেরা এবং নির্বাচনের আগে তার বিরামহীন প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহাকাব্যিক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দীর্ঘ 17 বছর পর যখন তিনি বাংলার মাটিতে পা রাখলেন, তখন লাখো মানুষের জনস্রোত প্রমাণ করেছিল যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে তিনি যেভাবে প্রতিদিন একাধিক জেলায় জনসভা করেছেন এবং বিরামহীনভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছেন, তা ছিল বিস্ময়কর। প্রতিদিন 4-5টি বড় জনসভায় বক্তব্য রাখা এবং প্রতিটি সভায় নতুন নতুন উন্নয়নের রূপরেখা তুলে ধরা ছিল তার অসামান্য শারীরিক ও মানসিক সক্ষমতার প্রকাশ। এই বিরামহীন প্রচারণাকে অনেকে তারেক বসন্ত হিসেবে অভিহিত করেছেন, কারণ তার প্রতিটি সভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনীতির মাঠের খরা কাটিয়ে নতুন প্রাণের সঞ্চার করেছিল। তিনি কেবল মঞ্চে ভাষণ দিয়েই ক্ষান্ত হননি, বরং তৃণমূলের সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দিয়েছেন, যা সাধারণ ভোটারদের মনে তার প্রতি গভীর আস্থার জন্ম দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, তারেক রহমানের এবারের নির্বাচনী কৌশলের অন্যতম বৈশিষ্ট্য ছিল তৃণমূলের সাথে সরাসরি সংযোগ এবং নেতৃত্বের গুণাবলী। তিনি প্রবাসে থাকাকালে যে সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছিলেন, দেশে ফেরার পর তাকে পূর্ণ শক্তিতে কার্যকর করেছেন।